আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বার্টল ব্রেস্টের উপন্যাস ৩ পয়সার উপাখ্যান। উপন্যাসটির আজ ৭ম পর্ব। যেমন পরিকল্পনা সম্রাট নেপোলিয়নই শুধু করতে পারতেন। শহরের এক মস্ত বাড়িতে এক যুবক খুব পুরো একটা তলা ভাড়া নিয়েছিলেন। চুক্তিপত্রে তিনি তার নাম লিখেছিলেন লর্ড ব্লুমসবেরি। তার ৫টি ঘর নিয়ে নিজের অফিস বানিয়েছিলেন। আসবাব যা ছিল তা সবই পুরনো আর রংচটা, কিন্তু তাতে ঘরে বেশ একটা পুরনো দিনের আভিজাত্যের ভাব এসেছিল। এক অল্পবয়সী নারী, তার গায়ের রং পাকা গমের মতো, সাহায্য করেছিলেন সব সাজাতে। চাকর বাকর নিয়োগের কাজটা ওই নারীই করেছিলেন। আসবাব দেখে ভদ্রলোকের পছন্দ হয়নি। ওই নারী তখন বললেন, মানুষ পুরনো কোম্পানিকেই পছন্দ করে। পুরনো বলে এটা প্রমাণিত তারা এতদিন কোনো বড় ঝামেলায় পড়েনি, আর তার মানে ভবিষ্যতেও পড়বে না। সবথেকে বড় ঘরটিকে করা হলো কনফারেন্স হল। তার কাচের দরজায় বড় বড় সোনালী অক্ষরে লেখা হলো সিপিবি, আর তার নিচে অনেক ছোট অক্ষরে সেন্ট্রাল পারচেজিং বোর্ড। ডিরেক্টরদের প্রথম মিটিং হলো খুবই ছোট। এতে ছিলেন শহরের 2 উকিল, যাদের সবাই চেনেন, আর ছিলেন একজন যার নাম মিস্টার ওহারা। লর্ড ব্লুমসবেরি ও মিসেস ক্রাইসলার নামে এক মহিলা, ম্যাকিথ নামে এক ভদ্রলোককে সভাপতি নির্বাচিত করলেন। ম্যাকিথ পেশায় ব্যবসায়ী, লর্ড ব্লুমসবেরি হলেন সহসভাপতি। এই ব্লুমসবেরির সাথে ম্যাকিথের আলাপ হয় টার্নস ব্রিজের সেই মেয়েদের বাড়িতে, যেখানে প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলা যেতেন ম্যাকিথ। এই রঙিন যুবকটিকে বাগে আনতে বেশি কষ্ট করতে হয়নি ম্যাকিথকে। তিনি খরচ করতেন সবসময় খুব বেশি, হাত থাকত খালি, আর টাকার জন্য নির্ভর করতেন জেনি মান্থ নামে এক মহিলার ওপর। এই জেনি মান্থ ছিলেন মিসেস লেক্সটারের কোঠার সবথেকে বেশি উপার্জনশীল রমণী। ব্লুমসবেরি খুবই বোকা, আর কারণে অকারণে ভীষণ বোকা বোকা ভাবে হাসতেন। লোকে ওকে দেখে ভাবত লোকটা খারাপ নয়, আর এই ধারণা ভাঙিয়েই খেতেন ব্লুমসবেরি। এই কোম্পানির প্রথম কাজ হলো 2টি চুক্তিপত্র তৈরি করা। এর একটাতে লেখা ছিল ওহারা কম দামে প্রচুর পরিমাণে মাল যোগান দেবে সিপিবিকে। অন্যটার ফলে ম্যাকিথ সিদ্ধান্ত নিতে পারবেন এই সিপিবি থেকে কি কি মাল নেবে তা সব দোকান। এরপরেই ম্যাকিথ তার ক্ষমতা হস্তান্তর করে দিলেন ব্লুমসবেরিকে, আর বলে দিলেন তিনি যে সভাপতি সে কথা যেন গোপন রাখা হয়, অন্তত তিনি যতদিন না বলছেন। সকলেই খুশি হয়ে ব্যবস্থা মেনে নিল ও মিসেস ক্রাইসলারের তত্ত্বাবধানে শুরু হলো অফিসের কাজকর্ম। এই সিপিবির দালাল ছড়িয়েছিল ইংল্যান্ড ও বাকি ইউরোপে। তাদের কাজ ছিল লাটে উঠে যাওয়া সব ব্যবসার মালপত্র সস্তায় কিনে সোহর গুদামে তুলে দেওয়া। যা মাল আসতো তার বিল ও তার জন্য যে টাকা দেওয়া হতো তার রসিদ অতি সযত্নে রক্ষিত হতো কোম্পানি 2টি আলাদা দপ্তরে। আবার গুদামে কি মাল আসছে ও দোকানে কি মাল পাওয়া যাচ্ছে তার হিসেব ও তালিকা রক্ষা করা হতো সম্পূর্ণ পৃথকভাবে। এই অফিস খোলার দিন 15-র মধ্যে কমার্শিয়াল ব্যাংকে দেখা গেল ম্যাকিথ ও ব্লুমসবেরিকে। তারা জানালেন তারা ব্যাংকের চেয়ারম্যানের সাথে দেখা করতে চান। এই কমার্শিয়াল ব্যাংকের অত্যন্ত সুদৃশ্য অফিস ছিল গ্রেট রাসেল স্ট্রিটে। ইংল্যান্ডের সমস্ত উপনিবেশের সাথে তাদের চমৎকার যোগাযোগ ছিল। সব রকম ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঋণ দিত এই ব্যাংক। তাদের মধ্যে ছিল অ্যারন্স চেন শপ, যাদের সাথে আমাদের পূর্ব পরিচিত ক্রেস্টনে ছিল অহিনকুল সম্পর্ক। যারা এখানে কাজ করতেন তাদের বেশ সম্ভ্রমের চোখে দেখত সবাই। এরা খুচরো ব্যবসায়ের প্রয়োজনের দিকটা ভালো বুঝতেন। ম্যাকিথকে স্বাগত জানানো হলো ব্যাংকে। দেখা গেল এনারা ওর দোকানের ব্যাপারে অনেক খবর রাখেন। কিভাবে এগোবেন অনেক ভেবেচিন্তে সেটা ঠিক করে এসেছিলেন ম্যাকিথ। গ্রেট রাসেল স্ট্রিটে যাবার আগেই ওহারাকে ম্যাকিথ বলেছিলেন, ওই পুরনো ন্যাশনাল আমার নতুন গুদামে টাকা লাগাতে চায়নি, কারণ ওরা নিজেরা তেমন কুলীন নয়। এখন ওরা কুলীন হয়েছে। তাছাড়া বাজারে এখন জোর লড়াই, তাই এখন ওরা আর আমরা কোথায় থেকে সস্তায় মাল তুলছি তা নিয়ে মাথা ঘামাবে না। আমাকে বলতে হবে যে গুদামগুলো আমি খুব সস্তায় পেয়েছি, না হলে ওদের বিশ্বাস করাতে পারবো না যে টাকা ওরা আমাকে ঋণ দিচ্ছে তার থেকে অনেক মুনাফা হবে। কিন্তু ওরা তো দেওয়া টাকার ওপর নির্লজ্জের মতো সুদ চাইবেই। অত সুদ দিতে যদি আমি রাজি হয়ে যাই, তাহলে আমাকে বলতেই হবে যে আমি গুদাম পেয়েছি একেবারে জলের দরে। আর সেটা বললেই ওরা জানতে চাইবে কোথা থেকে পেলাম, কারণ ওই জলের দরে যদি না পেয়ে থাকি তাহলে ওই পরিমাণ সুদ দিয়ে আমার আর কিছু থাকবে না। তাহলে আমি ব্যবসা করতে এসেছি কি ঠকার জন্য? ব্যাংক চায় লোকে একেবারে মরিয়া হয়ে ওদের কাছে আসুক।
আর আমার নিজেকে মরিয়া প্রমাণ করতে একটুও অসুবিধা হবে না, দেখে নেবেন। তাই এখানে এসে ম্যাকিট ঠান্ডা পাকা মাথার ব্যবসায়ী নন, একেবারে কোণঠাসা হয়ে পড়া লোকের অভিনয় করলেন। এখন তার মুখ ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম, আর জানালেন যে তার একেবারে শেষ অবস্থা, হাতে আর কিছুই নেই। তিনি বিশ্বাস করে ন্যাশনাল ব্যাংকে গিয়েছিলেন, তার পরিকল্পনার কথা সবিস্তারে জানিয়েছিলেন। কিন্তু তারা সেসব পরিকল্পনা অন্যায়ভাবে ভুল হাতে দিয়ে দিয়েছেন। সব পরিকল্পনা চুরি করে তুলে দিয়েছেন ক্রেস্টনের হাতে। কি অন্যায়! এদিকে বিশাল সব গুদামঘর তিনি সিপিবির থেকে নিয়ে রেখেছেন। চুক্তিমতো সেগুলো এখন তাকে পুরোপুরি নিয়ে নিতে হবে। সিপিবি সেই সব গুদামঘরের জন্য বিশাল ভাড়া আর দেরির জন্য সুদ চেয়েছে। এদিকে বাড়তি টাকাও তার হাতে নেই, যাতে দোকানগুলো এই বেলা বড় করে তিনি ধারে মাল তুলতে পারেন। যদি ব্যাংক গুদামগুলো দেখতে চায়, তাহলে সিপিবিকে বললে তারা দেখিয়ে দেবে। লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়ারে গুদাম পরিদর্শন হলো নিখুঁতভাবে। ফলাফলও চমকপ্রদ। বিল রসিদ সব দেখানো হলো। ওলন্দাজ ও ফরাসি কোম্পানির থেকেও মাল কেনা হয়েছে। কমার্শিয়াল ব্যাংকের যে ডিরেক্টরেরা এসেছিলেন পর্যবেক্ষক হিসেবে, দৃশ্যত তারা খুশি। তাদের মুখের মেঘ কেটে গিয়েছে। কিন্তু পরদিন যখন ব্লুমসবেরি ও ম্যাকিট ব্যাংকে এলেন, তারা দেখলেন মেসার্স জ্যাক ও হেনরি ওপারের পাশে বসে রয়েছেন মোটাসোটা চেহারার এক ভদ্রলোক। জ্যাক ও হেনরি ওপার ব্যাংকের দুই মালিক। মোটাসোটা ওই ভদ্রলোকের চেহারা ভীষণ রকম ইহুদি মার্কা। ইনি হল অ্যারন। অ্যারন চেন শপের মালিক ও হেনরি ওপারের ব্যবসার অংশীদার। খুব উৎসাহ নিয়ে ওপার বললেন, অ্যারন সাহেবের তো আর পরিচয় করিয়ে দিতে হবে না, এনাকে তো সবাই চেনেন। এনার আপনার পরিকল্পনাগুলো খুব ভালো লেগেছে। ম্যাকিটের তো আক্কেল গুরুম। অ্যারনের 18টা দোকান আছে। তাদের পাশে দোকান তো বিশাল জুড়ি গাড়ির পাশে ঠেলা গাড়ির মতো। কয়েক মিনিট ম্যাকিট ভাবলেন তখনই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত হবে কিনা। দুই কর্তার দিকে তাকিয়ে তিনি বুঝে নিয়েছেন অ্যারন না বললে তারা ম্যাকিটের সাথে এক পাও চলবেন না। একবার মনে হলো, আবার কি তিনি চূড়ান্তভাবে ঠকলেন? এই মুহূর্তের কথাটা পরে তার অনেকবারই মনে হয়েছে, কিন্তু এখন যা অবস্থা পেছানো যাবে না। টাকা তা চাই। ম্যাকিট আগে কি ঘটেছে আবার বললেন, আর হেরে গলায় অ্যারন বললেন, এমনটাই ক্রেস্টনদের করার কথা, তারা ওই রকমই। তার মতে বেশ কায়দা করে অনেক উপমা দিয়ে বললেন অ্যারন, ক্রেস্টনের বয়স কম বটে, কিন্তু তার কোনো মূল্যবোধ নেই। যেন তেন প্রকারেণ পয়সা আয় করতে পারলে সে আর কিছু চায় না। বয়স কম হলেও, অথবা বয়স কম বলেই ক্রেস্টন ওই আগেকার দিনের মানসিকতার ব্যবসাদারদের মতো, যাদের কাছে ব্যবসা মানে হলো লোক ঠকানো। অ্যারন নিজে যে খুব নীতিবাগী সেমন নন। নীতিহীন কাজ দেখলে তার হাসি পায়, কিন্তু ব্যবসায় তিনি এসব করতে দিতে পারেন না। ঝুঁকি বড্ড বেশি হয়ে যায় ওসবে। তোমার ওই যে ভাবনাটা, মানে এক একটা মালের দাম কম রাখা, সেটা বেশ ভালো, কিন্তু তোমার গুদামের ভাবনাটা আরও অনেক বেশি ভালো, বললেন অ্যারন। গুদামের কথাটা বললেন ব্লুমসবেরির দিকে ফিরে। সিপিবির তরফে তো সেই এসেছে। কিন্তু তুমি ম্যাকিটের কাছে কেন গেলে? তোমার তো সোজা আমার কাছে আসা উচিত ছিল। তবে এখন তো তোমরা হাত ধরেই ফেলেছ, তাই আমাদের দোকানে ছোট ভাইকে সঙ্গে নিতে হবে। ম্যাকিটের মোটেই শুনতে ভালো লাগছিল না, কিন্তু না শুনে উপায় নেই। অ্যারনের সাথে ওই গুদাম ভাগ করে নেবার তার মোটেই ইচ্ছা নেই। অনেক কষ্টে নিজেকে সংযত রেখে তাকে এখন নিতান্ত ছোট ব্যবসায়ী, যাকে ক্রেস্টন অপমান করেছে, এ ধরনের ভূমিকায় অভিনয় করে যেতে হচ্ছে। অ্যারন যেন কথাগুলো বলে খুব মজা পাচ্ছিলেন। ম্যাকিট লক্ষ্য করলেন ক্রেস্টনের নাম আসলেই অ্যারনের কপালটা অল্প হলেও লাল হয়ে উঠছিল। বোঝা যাচ্ছিল ক্রেস্টনের সাথে উনি একটা বোঝাপড়া করতে চান, যেটা বাকি আছে। ক্রেস্টনের এখন একাদশে বৃহস্পতি। কমার্শিয়াল ব্যাংকের লোকজনও সে খবর রাখে। তাদের কাছে ন্যাশনাল ক্রেডিট ব্যাংক হলো অ্যারনের কাছে ক্রেস্টন যা তাই। ওই ১.৫ শতাব্দী তো জমি বাড়ির কারবারে লগ্নি করে পাইকারি ব্যবসাতে তাদের আবার কি দরকার? একটা ছোট সংস্থা, যাদের কোনো উদ্যম নেই কোনো কাজে, কয়েকটা পুরনো ড্যাম্প লাগা বাক্স নিয়ে বসে রয়েছে। ওদের থেকে কমার্শিয়াল অনেক বড়, কাজেই ঈর্ষার প্রশ্নই আসে না। আর কমার্শিয়াল জানে খুচরো ব্যবসার বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই। চটজলদি লাভ হবে এমন অনৈতিক কোনো লেনদেনে তারা যাবে না। তাদের কাজ হলো খুচরো ব্যবসায় সবাই নিয়মনীতি মেনে কাজ করছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা। এরা জানে ম্যাকিটের মতো লোকদের ধরতে গেলে চিমটে দিয়ে ধরতে হয়, হাত লাগানো উচিত নয়, তাতে হাত নোংরা হয়ে যাবে। এখন অবশ্য এটা বোঝা যাচ্ছে ম্যাকিট লোক যেমনই হন, তার সাথে অন্যায় করা হয়েছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে তার স্নায়ুতন্ত্রের বিকার হবার মতো অবস্থা। একেবারে ভেঙে চুরে গিয়েছেন ম্যাকিট। তার মন এখন ন্যাশনাল ক্রেডিট ব্যাংক ও ক্রেস্টনের ওপর জিঘাংসায় ভরা।
নিজের ক্ষতি স্বীকার করেও প্রতিশোধ নিতে তিনি এখন তৈরি। একেবারে নামমাত্র মূল্যে তার গুদামগুলি অ্যারনকে দিতে রাজি বলে জানালেন ম্যাকিথ। উদ্দেশ্য একটাই, অ্যারন ক্রেস্টনের 12টা বাজাবে। একটা অনুরোধ অবশ্য আছে তার এর বিনিময়, তার দোকানগুলো যেন এই ব্যবসার মধ্যে থাকে। ম্যাকিথের কথা মতো অনেক দোকানদার এর সাথে যুক্ত হয়েছে, তাদের পরিবারের রুটি রুজির ব্যাপার জড়িয়ে রয়েছে এখানে। অ্যারন ও কমার্শিয়াল ব্যাংকের কর্তারা বুঝলেন এটা একটা বড় সুযোগ। দোকানের নেপোলিয়নের এই প্রতিশোধ স্পৃহা আসলে তার দুর্বলতা। তার নিজের অতীত যে যথেষ্ট কালিমালিপ্ত, এই দুর্বলতাই তার প্রমাণ। সে যাই হোক, কর্তারা ঠিক করলেন এই মৌকা ছেড়ে দেওয়া যাবে না, খতিয়ে দেখতে হবে। জ্যাক সোপার ম্যাকিথকে 1 সপ্তাহ ওয়ারবোর্ন কাসলে কাটাবার জন্য আমন্ত্রণ জানালেন। খুচরো ব্যবসায় ওয়ারবোর্ন কাসল হল রাজনীতির ডাউনিং স্ট্রিট, বা ব্যবসার অন্য এক ধারায় ওয়াল স্ট্রিট, যা তাই। সব সুতোই এখানে বাঁধা আছে। অত্যন্ত উত্তেজিত ম্যাকিথ চলে এলেন সিপিবির অফিসে। ব্লুমসবেরিকে ডেকে আনতে লোক পাঠালেন ফ্যানি। ম্যাকিথ জানালেন তিনি জানেন না ওই কাসেলে লোকজন মাছ কিভাবে খায়। ওপারও ওখানে বেশি দিন হলো যায়নি। এই সমস্যার সমাধান করে দিলেন ফ্যানি ওপারের সাথে খোলাখুলি কথা বলে। এক ব্যাগ কাগজপত্র নিয়ে ফ্যানি চলে গেলেন কমার্শিয়াল ব্যাংকে। সেই সব কাগজে সিপিবির আর ম্যাকিথ সম্বন্ধে সব তথ্য ছিল। ফ্যানি পরিষ্কার জানিয়ে দিলেন যারা টাকাতে কবজি ডুবিয়ে টাকা তুলে নিতে অভ্যস্ত, তারা মাংসের থালা থেকেও সেভাবেই মাংস তুলে নেন। ব্লুমসবেরিকেও যদি ওখানে যাবার আমন্ত্রণ জানানো হয় তাহলে ভালো হয়। সে ম্যাকিথের থেকে অনেক বোকাশোকা। ওপার ব্লুমসবেরিকেও আমন্ত্রণ জানালেন, কিন্তু আরেকটু হলে এই যুবকের জন্য সব গোলমাল হয়ে যেতে বসেছিল। ব্লুমসবেরি ওপার সম্বন্ধে যে খুব একটা শ্রদ্ধাশীল তা নন। আসলে তিনি টাকা পয়সার ব্যাপারটা তেমন বোঝেনি না। তিনি গো ধরে বসলেন সাথে করে জেনিকে নিয়ে যাবেন কাসেলে। তার ধারণা ব্যাপারটা খুব মজার হবে। তিনি ওখানে গিয়ে বলবেন জেনি সম্পর্কে তার বোন, আর তারপর সেখানে দুজনে মিলে একেবারে হালের সব নাচ দেখাবেন। তার মতে এর ফল হবে চমকপ্রদ। অনেক কষ্টে ফ্যানি তাকে নিরস্ত করলেন। ম্যাকিথ কোনো জামাকাপড় পরে যাবেন নিজে তদারক করে ঠিক করে দিলেন ফ্যানি, আর ম্যাকিথকে তার গুপ্তি সঙ্গে নিতে দিলেন না। এটা তোমার আর দরকার নেই, বললেন ফ্যানি। কিন্তু শেষ মুহূর্তে ম্যাকিথ যে মানুষের গায়ে চামড়ার রঙে বাছুরের চামড়ার দস্তানা সাথে নিয়ে নিয়েছেন সেটা ফ্যানি খেয়াল করলেন না। সেই দস্তানায় মোটা কালো সেলাই রয়েছে। ব্লুমসবেরি খেয়াল করলেন আর মজাও পেলেন, তবে বললেন না কিছুই। ওয়ারবোর্ন কাসলের পথে ব্লুমসবেরি ম্যাকিথকে বোঝালেন ওখানে ব্লুমসবেরির খানিকটা অদ্ভুত আচরণ করা একান্ত দরকার। তা না হলে ওনারা ম্যাকিথকে ভুঁইফোড় বলে মানবেনই না। এই বিচিত্র মতামতটি ছিল যে নতুন ব্যবসা ম্যাকিথ কাসেলে বসে শুরু করতে চলেছেন, সেই ব্যবসায় ব্লুমসবেরির একমাত্র অবদান। তবে ম্যাকিথ যেমন ভেবেছিলেন কাসেলে সপ্তাহের শেষটা তার থেকে অনেক ভালো কাটল। সুন্দর কেয়ারি করা লনের ওপর সবাই হেঁটে বেড়ালেন। শিকার করে আনা মাংস আর গ্লাসের পর গ্লাস পুরনো মদ পান করলেন সবাই। গ্রন্থাগারে পুরনো চামড়ার গন্ধ। দি লুক্স পত্রিকার অনেক পর্নোগ্রাফি সংখ্যা বাঁধিয়ে রাখা হয়েছে। ফ্যানি শিখিয়ে দিয়েছিলেন কেমন করে সেসবের প্রশংসা করতে হয়। সেই শিক্ষা কাজে লাগালেন ম্যাকিথ। অপার অকৃতদার। তার সময় কাটে রুচিশীল সব ব্যাপারের চর্চায়। তার মধ্যে লাইকার গাছের জীবনী পাঠও রয়েছে। তিনি নিজেই তার এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালিকা শক্তি। ব্লুমসবেরি খুব বেশি কথা বলছিলেন। মাছ খাওয়া নিয়ে কোনো সমস্যার উদ্ভব হয়নি। যেভাবে ব্যবসায়িক সব ব্যাপার এই কাসেলে বসে সামলানো হয় দেখে অবাক হয়ে গেলেন ম্যাকিথ। টাকা পয়সার কথা কেউ উচ্চারণ পর্যন্ত করলেন না। ব্লুমসবেরি বুঝলেন অ্যারন সাহেবকে নিমন্ত্রণ করা হয়নি, কারণ তিনি বারবার টাকা পয়সার কথা তোলেন। জ্যাক্স ওপারের সেটা মোটেই পছন্দ না। জ্যাক্স ওপার পয়সা নিয়ে আগ্রহী নন। তিনি বলেন জীবনের সবকিছু এমনভাবে গুছিয়ে করা উচিত যাতে জীবন সহনীয় থাকে। সে সন্ধ্যায় অসাধারণ ভুরিভোজের পরে আসল কথা এলেন জ্যাক্স। সবাই জানে বাঁচতে গেলে খেতে হবে, কিন্তু যে খেয়েছে সেই যে বেঁচে থাকবে এমন কোনো কথা নেই। মানবজাতির আসল চালিকা শক্তি হলো নিজেকে প্রকাশ করার আগ্রহ। তার মানে নিজের মতটা আর 5 জনকে জানানো। সেটা কিভাবে হবে সে কথা আলাদা। যে ঘোড়ায় চড়তে ভালোবাসে সে ঘোড়ায় চড়ে নিজেকে জানান দেয়। ঘোড়াটা তার নিজের কিনা তা জানার দরকার নেই। তিনি ঘোড়ায় চড়তে ভালোবাসেন, ব্যাস। আরেকজন টেবিল বানাতে ভালোবাসেন। তিনি যদি তার পছন্দের কাঠ পেয়ে যান, তিনি তার যন্ত্রপাতি নিয়ে আর কাঠ নিয়ে নিজেকে একটা ঘরে বন্ধও করে ফেলতে পারেন। এই হলো মানুষের বাঁচার রহস্য। যে অন্য কিছু চায় না, যে শুধু টাকা আয় করতে চায়, সে সবসময় গরিব থাকবে, টাকা হাতে এসে গেলেও। আসলে তার কোনো অস্তিত্বই নেই। সে নিজে কিছুই নয়, তাই সে কিছুই সৃষ্টি করতে চায় না। হেনরি ওপার না থাকলে ম্যাকিথ তার চেন স্টোরের কথা তুলতেই পারতেন না।
কফি পান করার পরেই ছোট ব্যবসায়ীর স্বাধীনতার ব্যাপারে তার গবেষণাপত্র ম্যাকিজ সবার সামনে পেশ করলেন। এখন তিনি বলতে শুরু করে দিয়েছেন কাজেই থামার ব্যাপার নেই। তিনি বলছেন কিভাবে তার এই সব আদর্শ তিনি বড় ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগাবেন, যেমন অ্যারনের ব্যবসায়। পুরোটা কাজে লাগাতে না পারুন, অন্তত আংশিকভাবে তো পারবেন। অনেক পরিশ্রম করেও অনেকবার এক কথা বলে তিনি সবাইকে বোঝাতে সক্ষম হলেন যে ব্যবসার সিংহভাগ যে ক্রেতার থেকে আসে, এটা একটা কুসংস্কার। মুনাফার আসল উৎস হলো, এবং চিরকাল তাই থাকবে, কর্মচারী। আরে বাবা, ক্রেতা কি করছে? সে তো শুধু ব্যবসাদারকে তার কর্মচারী ও শ্রমিকদের কাজে লাগাবার ব্যাপারে সাহায্য করছে। আর কর্মচারী চালিকা শক্তি হলো তার নিজের স্বার্থ। যে সেলসম্যান তার প্রতিষ্ঠানের ভালো মন্দ ভাবতে বয়ে গিয়েছে, যদি সে তার মাইনে পেয়ে যায়, তাহলে ক্রেতারা সব দোকানের বাইরে দাঁড়িয়ে থাকলেও তার কিছু আসে যায় না। এর অবস্থার ওষুধ একটাই, ব্যবসার ব্যাপারে তার আগ্রহ জাগাতে হবে। সোজা কথা, তার হাতেই কিছু দিতে হবে। বেশি কিছু নয়, কিন্তু কিছু। তুমি কি মুনাফা ভাগের কথা বলছো? সভায় জিজ্ঞেস করলেন ওপার। অবশ্যই, কিন্তু তাতে তো অনেক টাকা চলে যাবে, বললেন ওপার। এইখানে আমি আপনার সাথে একমত হতে পারলাম না, উত্তর দিলেন ম্যাকির। দেওয়া হবে শুধু ক্রেডিট নোট। তার মানে হলো যে বিক্রেতা সে হয়ে গেল ক্রেতা। গড়গড় করে হেনরি ওপার কি বললেন ঠিক বোঝা গেল না। জ্যাক্স মনোযোগ দিয়ে ম্যাকিতের দিকে তাকিয়ে থাকলেন, যেন ওর কথার ভেতর দিয়ে মানুষটাকে বুঝে নেবার চেষ্টা করছেন। সব মিলে সন্ধেটা সফল বলা চলে। সবাই তাড়াতাড়ি শুতে চলে গেলেন, কিন্তু ম্যাকিত ঘুমোতে পারলেন না। ব্লুমসবেরিকে তিনি বোঝাতে লাগলেন অভিজাত সম্প্রদায় আর আগের মতো নেই, তারা নষ্ট হয়ে যাচ্ছেন। এই লোকগুলো আজ সিরিয়াস নন কোনো ব্যাপারে, বলে চললেন ম্যাকিত। তার পোশাকের ফিতে দুদিকে ঝুলছে, তিনি হাঁটতে হাঁটতে কথা বলছেন। এদের কথা শুনলে মনে হয় শুধু উত্তেজনা পাবার জন্য এরা টাকা করেছে। এই সেই কুকুরের মতো যে নদীতে পড়ে গিয়েছে, তারপর সাঁতরে পাড়ে এসে বলছে সে খুব মজা পেল। আমি যেন জানি না যে ১.৫ শতাব্দী যদি খুচরো ব্যবসায় ঢোকে, এদের রাতের ঘুম উড়ে যাবে। প্রেস্টনে টাকা আছে, তার মানে অ্যারন সেই টাকা চাইবে। এখানে আমাকে এনেছে যেন আমার চরিত্র ভালো করে যাচাই করবে বলে। আসলেও সব কিছু নয়। আমার হাতে যে গুদামগুলো আছে, ওদের চোখ সেদিকে। ওরা যদি আমার দাম না জেনে থাকে, তাহলে ওরা গোল্লায় যাবে। আমার হাতে গুদামগুলো না থাকলে অ্যারন কি দর কমাতো? লাইকার গাছ না কি ওই গ্রিক লোকটার কি যেন নাম ছিল, ওসব নিয়ে কথা বলছিল, কিন্তু জ্যাক্স আমার দোকানে জিনিসের দাম শুনছিল খুব মন দিয়ে। আমার মনে হয় এরা আর কোনো প্রশ্ন করবে না। একটা কথা ছিল না, কোনো জিনিস চুরি না করলে পাওয়া যায় না, সেটা আর খাটে না। চুরির খরচই এখন বেশি পড়ে যায়। দেখো যে টাকাকে এরা এত হেয়জ্ঞান করে, তা যদি আমি এদের থেকে না পাই তাহলে কি করি? হেনরির তুলনায় ম্যাকিত অনেক বেশি গাল দিত জ্যাক্সকে। তাকে বলতো মাথা মোটা, কিন্তু আবার এটাও বলতো ব্লুমসবেরিকে যে হেনরি তাকে এখনও সন্দেহের চোখে দেখে, কিন্তু জ্যাক্সই তার ভাইয়ের কাছে ম্যাকিতের সুখ্যাত করে। এই সাদামাটা লোকটার মাথাটা পরিষ্কার, আর বেশ কিছু নতুন পরিকল্পনা আছে, বললেন ম্যাকিত। আর সবথেকে বড় কথা, লোকটার ষষ্ঠেন্দ্রিয় খুব প্রখর। ক্রেতার সাথে বিক্রেতার যে লড়াই, সে ব্যাপারে লোকটার ধারণা একেবারে গ্রিক পণ্ডিতদের মতো পরিষ্কার। ও অ্যারনের মতো শুধু বিক্রির বাড়তি প্রচেষ্টা দেখে না, ওর মনের চোখে দেখে একেবারে রথের দৌড়। ও যে সব জানে তা নয়, কিন্তু ও অনুভব করতে পারে। ওর দাবি, এবং সঠিকভাবেই ও দাবি করে, বিক্রেতার সম্পূর্ণ পরিণততারে বাঁধা ব্যক্তিত্ব। ও যেমন বলে, কলকাকাডিয়া, আমি আলসিবিয়াদেকে দেখতে পাচ্ছি। মন্দ নয়, মন্দ নয়। ঘুমিয়ে পড়ার আগে জ্যাক্স অপার দেখলেন অ্যারনের সেলসম্যানেরা ক্রেতাদের টানতে টানতে পয়সা দেবার কাউন্টারে নিয়ে যাচ্ছে, যেমন পুরাকালে একিলিস হেক্টরকে টেনে নিয়ে গিয়েছিলেন। পরের সপ্তাহেই অ্যারনের চেন শপ, কমার্শিয়াল ব্যাংক ও সিপিবির মধ্যে সব কথাবার্তা পাকা হয়ে গেল। এরপর থেকে অ্যারন সিপিবির থেকে মাল কিনবে সেই দামে যে দামে দোকান কেনে। সিপিবির পক্ষ থেকে ব্লুমসবেরিকে যে চুক্তি সই করতে হলো, তা এক কথায় ভয়ানক। ম্যাকিত ব্লুমসবেরি চোখের দিকে তাকাতে পারছিলেন না। তারপর রাস্তায় ম্যাকিতের তর্কা শুরু হলো। ব্লুমসবেরি এতে একটুও অবাক হলেন না। ম্যাকিতকে নিয়ে গেলেন কাছের এক চায়ের দোকানে। রুটি মাখন অর্ডার করা হলো। খানিক পরে ম্যাকিত সুস্থ হলেন। যে দাম অ্যারন দেবে, আমরা চুরি করে আনলেও সে দামে দিতে পারবো না। বেশি দিন এভাবে চালানো যাবে না। বড়জোর আমরা যা করতে পারি, ওই ক্রেস্টনের মতো বিশেষ বিক্রির সপ্তাহ গোছের কিছু। ওপার্সরা এটাই চায় বলে মনে হয়। চায়ের দোকান থেকে বেরিয়ে বললেন ম্যাকিত। ওরা আমাদের সাথে চুক্তি তাড়াতাড়ি শেষ করে দিতে চায়। আমাদের পক্ষে ওরা বড্ড উঁচুতে। ওদের অফিস দেখেছ, মার্বেল আর ব্রোঞ্চে মোড়া।
আমি বুঝি না দামি বাড়ি দেখে লোকে টাকা লাগায় কেন। এমন হতে পারে লোকে ভাবে মার্বেল আর ব্রোঞ্জে মোড়া যাদের অফিস তাদের আর টাকার দরকার নেই, কাজেই তাদের হাতে জনগণের টাকা সুরক্ষিত থাকবে। পুরনো ন্যাশনাল ক্রেডিটের অফিস ম্যাকিতের বেশি পছন্দ। তাদের ধুলো পড়া অন্ধকার ঘরের অফিস যেন বলছে, আমরা ক্রেতাদের থেকে খুব বেশি আয় করি না। কিন্তু ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের কথা মনে আসতেই মনটা তেতো হয়ে গেল ম্যাকিথের। শালা বুড়ো শয়তান ব্যাংক, এদের হাতেই ধরা রয়েছে তার বিয়ের যৌতুক। এখন একটা ব্যাপার পরিষ্কার, এই যৌতুকের বিরুদ্ধেই তার লড়াই। মাঝামাঝি কিছু নেই, শত্রুকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে নিকেশ করে তবে শান্তি। সামনে কঠিন পরিশ্রমের সময় আসছে। কমার্শিয়ালকে বধ করবার জন্য নকল হাঁস বানানো হয়েছে সিপিবি। তা করতে গিয়ে খরচ হয়েছে প্রচুর। এখন যদি তিনি তার দোকানের ব্যবসা বাড়াতে পারতেন আর তাতে প্রচুর মাল রাখতেন তাহলে লাভ হতো প্রচুর। কিন্তু হলো তার উল্টো। তার শত্রু এবং ক্ষমতায় অনেক বড় এমন শত্রু অ্যারনকে আনতে হলো ব্যবসায়। ম্যাকিট তার গুদামের গুণকীর্তন কি এই জন্যই করেছিলেন যাতে গুদাম চুরি হয়ে যায়? আবার ম্যাকিট দেখছেন অনেক কিছু করেও তিনি যেখানে ছিলেন সেখানেই থেকে গিয়েছেন, এগুননি একটু। যদি হঠাৎ করে কপাল না খোলে তাহলে ম্যাকিথের আর কোনো আশা নেই। তার অবস্থা এখন খালি পায়ে গরম কয়লার উপরে দাঁড়িয়ে থাকার মতো। বারবার লাফ তো দিচ্ছেন, কিন্তু এসে পড়ছেন সেই গরম কয়লাতে, এক দুঃসহ জায়গা থেকে আরেক দুঃসহ জায়গায়। শুধু যখন বাতাসে পা রয়েছে ওইটুকু সময়েই যা শান্তি। আপাতত হাতে কিছু পুঁজি আছে যা দিয়ে দোকানগুলোর মান উন্নয়ন করা যায়। তা দিয়ে দোকান বাড়াতে হবে, নতুন মাল আনতে হবে। ওহারা লোকেদের যা মাইনে বাকি ছিল তা দেয়া হয়ে গেছে। নিউগেটের দোকানের দোকানদারেরা জড়ো হয়েছেন। তাদের সামনে ম্যাকিত এক ওজস্বিনী ভাষণ পরিবেশন করলেন। প্রথমেই ঘোষণা করলেন এখন থেকে তিনি তার পুরো মনোযোগ দেবেন তার এইসব দোকানের ওপর। যাতে তা করতে পারেন তিনি এক অত্যন্ত প্রভাবশালী কোম্পানিকে মাল কেনার পুরো দায়িত্ব দিয়ে দিয়েছেন। এদের নাম সেন্ট্রাল পারচেজিং বোর্ড। এরা খুবই ভালো মাল দেয়, আর যদি অনেক কেনা যায় তাহলে দামও কম পড়ে। আবার এটাও দেখা দরকার সিপিবি যেন এরকম সুবিধাজনক শর্ত অন্য কাউকেও না দিয়ে বসে। এরা যত মালের কারবার করেন সেই সব মাল তো দোকানের পক্ষে কেনা সম্ভব নয়। ম্যাকিত বলে চললেন, তোমরা তো শুনেছ সমস্ত দোকান যৌথভাবে এক ব্যবসায়িক মৈত্রী স্থাপন করেছে অ্যারনের চেন শপের সাথে। সেন্ট্রাল পারচেজিং বোর্ড অ্যারনের চেন শপকেও মাল যোগান দেবে। এই সারা জাগানো মৈত্রী স্থাপনের মানে কি? এর মানে জয়। দোকানের পক্ষে বিশাল এক জয়। আর মস্ত বড় জয় এই দোকানের আদর্শের। কোন আদর্শ? এ হলো সেই আদর্শ যা আধুনিক শিল্পের সুফল নিয়ে আসে দরিদ্রতম মানুষের দোরগোড়ায়। জনগণের বন্ধু, যে জনগণের জন্য কাজ করে। এসব কথা শুনে আপনারা হয়তো খুব একটা উৎসাহিত হচ্ছেন না, কিন্তু আপনারা ভুল করছেন। তাদের টাকাও টাকা আর অন্য সবার টাকার মতোই দামি। আর ১ ডজন মানে হলো ১-এর ১২ গুণ। এই হলো সব দোকানের আদর্শ। আর আপনাদের এই আদর্শ জিতেছে। অ্যারন আর তার ডজন ডজন শাখাকে হারিয়ে আপনাদের আদর্শই জিতেছে। আগামী দিনে অ্যারনও তাদের দোকানের দরজা গরিব মানুষের জন্য খুলে দিতে বাধ্য হবে এবং সস্তায় জিনিস বিক্রি করেই যে সমাজের অগ্রগতি, সে আদর্শ মেনে নেবে। আমি জানি এখানে অনেকে আমার কথা বিশ্বাস করছেন না। সব জায়গাতেই অবিশ্বাসী দুর্বল মানুষ থাকেন। তারা ভাবছেন অ্যারন কেন আমাদের মতো ছোট দোকানদারদের সাথে একসাথে কাজ করবেন? এ কথার উত্তর দিতে গেলে বলতেই হবে, না, আমাদের দেখতে খুব সুন্দর বা আমাদের চোখ নীল বলে অ্যারন আমাদের সাথে হাত মেলাচ্ছেন না। প্রকৃতিতে যেদিকে তাকিয়ে দেখো, নগদ লাভ ছাড়া কিছু চলছে না। যদি দেখা যায় কেউ কাউকে বলছে, আমি তোমাকে সাহায্য করতে চাই, চলো একসাথে কাজ করি, তার মানে হলো হুঁশিয়ার। কারণ মানুষ মানুষই, দেবদূত নয়। আর মানুষ নিজেরটাই আগে ভাববে। শুধু দয়ার থেকে কিছু হয় না। যে শক্তিমান সে যার শক্তি কম তার উপরে ক্ষমতা ফলাবে। তাহলে আমাদের আর অ্যারনের মধ্যেও এ প্রশ্ন এসেই যাবে। হ্যাঁ, বন্ধুর মতো হলেও প্রশ্ন তো করতেই হবে যে কার ক্ষমতা বেশি। লড়াই হবে? হ্যাঁ বন্ধুরা, হবে। শান্তিপূর্ণ লড়াই, তবে লড়াই। আদর্শের জন্য লড়াই। যার ব্যবসার হাল ভালো আর যিনি চিন্তা করতে পারেন এরকম ব্যবসায়ী কখনো লড়াইকে ভয় পায় না, শুধু কাপুরুষ ভয় পায়। আর ভাগ্যের চাকা তার উপরে গড়িয়ে গিয়ে তাকে গুড়িয়ে দেয়। অ্যারন আমাদের সাথে এসেছে। আমাদের চোখ নীল বলে নয়, এসেছে কারণ না এসে তাদের উপায় ছিল না। কারণ ওরা কঠোর, কষ্ট সহিষ্ণু, আত্মত্যাগের জন্য প্রস্তুত দোকানের লোকেদের কাছকে শ্রদ্ধা করে। আর এইসব গুণাবলী আমাদের আরও বাড়াতে হবে। আমাদের পরিশ্রমের ওপর নির্ভর করছে আমাদের ক্ষমতা। সকলেই জানে আমরা সকলে আমাদের কাজটা ঠিক মতো করি। আর তাই আমিও ঠিক করেছি ভবিষ্যতে আমি আমার সব ক্ষমতা কাজে লাগাবো শুধু তোমাদের ও দোকানের উন্নতির জন্য।
কোনো নগদ লাভের জন্য নয়, শুধু আদর্শে বিশ্বাসের জন্য। কারণ আমি তো জানি স্বাধীন খুচরো ব্যবসায়ী হলো ব্যবসার প্রাণ ও একটি সোনার খনি। ম্যাকিতের কথা মন দিয়ে শুনলেন জনা ৫০ নারী পুরুষ। কয়েকজন সাংবাদিকও ছিলেন সেখানে। মানুষের মনে বেশ ছাপ ফেলল ম্যাকিতের কথাগুলো। যারা ছিলেন সেখানে তাদের মধ্যে অনেকেই বেশ দুর্বল প্রকৃতির, অন্তত দেখে তাই মনে হয়। কিন্তু তাহলেও কথায় কাজ হলো, কারণ ব্যক্তিগত প্রচেষ্টার প্রতি আবেদন মানুষ না শুনে পারে না। এদিনের সাফল্যে খুশি হবার কথা, ম্যাকিতের তা তিনি হয়েও ছিলেন। কিন্তু অন্য একটা বিপত্তি হলো, সভা শেষে ফ্যানি ক্রাইসলারের সাথে সভাস্থল ছেড়ে চলে যান ম্যাকিত। সে খবর কি করে কে জানে, চলে গেল পলির কানে। একদিন বেশ রাতের দিকেই ম্যাকিত দেখেন নানহেডে তার বাড়ির সামনে পলি দাঁড়িয়ে। কোন এক দোকান থেকে ঠিকানা জোগাড় করেছে পলি, আর সে নাকি ম্যাকিতের বাড়ির সিঁড়িতে কয়েক ঘন্টা বসেছিল। দেখা গেল পলির মন বেশ খারাপ। দেখা পেতেই সে ম্যাকিতকে জানালো যে ম্যাকিতকে ছেড়ে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দরজা খোলার আগেই ম্যাকিত পলিকে সাবধান করলেন, এ বাড়িটা নতুন, আপাতত ব্যবহারের জন্য শুধু একটা ঘরকেই ঠিকঠাক করা হয়েছে। পলিকে ওপরে নিয়ে গিয়ে ঘরের একমাত্র চেয়ারে বসালেন ম্যাকিত। পলি তার ব্যাগ রাখল তার পায়ের কাছে। এবার ম্যাকিত পলিকে জানালেন কেন তিনি আগের বড় বাড়ি ছেড়ে এসেছেন। গম্ভীরভাবে ম্যাকিত বললেন, পলির বাবার তার প্রতি এহেন আচরণের ফলে জীবন খুব কঠিন হয়ে পড়েছিল ম্যাকিথের। খোলাখুলি স্বীকার করলেন পলিকে বিয়ে করে তিনি যৌতুক লাভ করবেন ভেবেছিলেন হাতে টাকা আসবে, নিজের পক্ষে ঋণ প্রদানকারীদের কাছে তার বিশ্বাসযোগ্যতা বাড়বে। আশা করি তোমার স্বামীকে পয়সা হিসেব করে চলতে হয় দেখে তুমি দুঃখ পাচ্ছ না, বললেন ম্যাকিত। সারা জীবন আমি পরিশ্রম করেছি, আর আজ যখন সাফল্য আমার সামনে, আমি দেখতে পাচ্ছি আমার শুধু একটু টাকা দরকার সবটা গুছিয়ে ফেলার জন্য। আমার মতো গুণপনা যার আছে তার চোখ বন্ধ করে বিয়ে করা উচিত নয়, সাবধান হওয়া উচিত। তার স্ত্রী তাকে সাহায্য করা উচিত। আমি যখন বুঝলাম তোমাকে ভালোবাসি, তখনও আমি মাথা ঠান্ডা রেখে নিজেকে প্রশ্ন করেছি, এই মহিলাই কি তোমার জন্য আদর্শ? আমার ষষ্ঠেন্দ্রিয় বলেছে হ্যাঁ, আর আমি যা খোঁজ খবর নিয়েছিলাম আর যা জানতে পেরেছিলাম তাতে প্রমাণ হয় আমার ষষ্ঠেন্দ্রিয় কিছু ভুল করেনি। কিপলিংও তো লিখেছেন, যে দুর্বল সে মরে, যে সবল সে লড়ে। অতএব বোঝা গেল বর্তমান অবস্থাকে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে প্রস্তুত ম্যাকিত। যাই হোক, বড় বাড়ি তো বেচে দিয়েছেন, তবে পলি তার বাবার কাছে যদি ফিরে না যেতে চায় তাহলে সে এখানে ম্যাকিতের সাথে থাকতে পারে। এখন পলির বাবার সাথে কোনো ঝগড়াঝাটি চান না ম্যাকিত। পলি একটু কান্নাকাটি করল, মিস্টার কক্সের নামে অভিযোগ করল। ঘটনাচক্রে কক্সের হাতে পড়েছিল পলি। কক্সের কোনো মাত্রাবোধ নেই, ম্যাকিত তৎক্ষণাৎ বুঝলেন। এরপর পলি যখন জানালো যে সে গর্ভবতী, তার মধ্যে ছোট্ট এক ম্যাকিত বড় হচ্ছে, তখন ম্যাকিত তার সব থেকে ভালো ব্যবহারটা করলেন। এখন গলার স্বর একদম আলাদা, যেন হঠাৎ খুব লজ্জায় পড়ে গিয়েছেন এরকম একটা ভাব। সেটা খুব ভালো লাগলো পলির। পলি হেসে স্বীকার করলেন ম্যাকিত তার কাছে চলে আসবে এরকম একটা রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে। তার বারান্দায় বেয়ে ওঠা খুব একটা কঠিন কাজ নয়। কথাটায় ধাক্কা খেলেন ম্যাকিত। তিনি বললেন, বোর কাছে যাবেন বলে মাঝরাত্রিরে অন্যের বাড়ির বারান্দায় বেয়ে উঠতে পারবেন না তিনি? পলি কথাটা মানল। দুটো হাত ভাঁজ করে মাথার নিচে রেখে অনেকক্ষণ সময় পলির পাশে শুয়ে থাকলেন ম্যাকিত। পর্দা উঠছে হাওয়ায়, ফাঁক দিয়ে আলো আসছে চলে যাচ্ছে, সেদিকে তাকিয়ে আছেন তিনি, যেন নিজের মনে বলছেন আধুঘুমে, আমি ওকে নাম দেব ডিক। যা জানি সব কিছু ওকে শেখাবো। আমি অনেক জানি, যা আমাকে নিজে খেটে শিখতে হয়েছে ও আমার থেকে সহজে শিখে যাবে। আমি ওকে হাত ধরে শেখাবো কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে কুটিল সব লোক যাদের বিশ্বাস করা যায় না তাদের থেকে কোনো কিছু হাতাতে হয়। ওকে শেখাবো, কেউ যদি তোমার বাটি থেকে পায়েস চুরি করতে চায় তাকে চামচ দিয়েই মারো, বারবার মারো যতক্ষণ না সে চলে যেতে বাধ্য হয়। যদি কোনো দরজা খোলা পাও আগে পাটা গলিয়ে দাও, তারপর কাঁধ দিয়ে দরজা ঠেলে খুলে সে বাড়িতে ঢুকে যাও। কখনো তোমার কোলে কি এসে পড়বে তার জন্য ক্যাবলার মতো দাঁড়িয়ে থেকো না। আমি ওকে অনেক ধৈর্য ধরে শেখাবো, কিন্তু তার মানে এই নয় আমি কড়া হব না। ওর বাপ লেখাপড়া করেনি, কিন্তু তার মানে এই নয় কোনো ইতিহাসের অধ্যাপক ওকে লোকের চোখে ধুলো দিতে শিখিয়ে দিয়েছে। তুমি বিশ্ববিদ্যালয়ে যেতেই পারো, কিন্তু কখনো ভুলো না কার জন্য তুমি ওখানে যেতে পেরেছ। তোমার বাবাকে একটা একটা করে পয়সা টেনে বার করতে হয়েছে এইসব নির্মম শত্রুদের পকেট থেকে। টাকা জমা করো, জ্ঞান বাড়াতে চাইলে বাড়াও, কিন্তু ভিত শক্ত করো। কপালে গভীর ভাঁজ নিয়ে ঘুমিয়ে পড়লেন ম্যাকিত। তবে পলিকে পেয়ে তিনি বেশ খুশি। পরদিন সকালে পলি ডেয়ারি থেকে দুধ নিয়ে এলো। ম্যাকিতের কিরকম মেটে চচ্চড়ি পছন্দ তা জেনে সেই মতো রান্না করল।
তারপর ম্যাকিটের সাথে হাতে হাত লাগিয়ে অন্য ঘরগুলো গুছিয়ে ফেলল। একবারও ফ্যানি ক্রাইসলারের নাম মুখে আনল না পলি, সেদিন বা পরেও। সম্প্রতি ফ্যানি ক্রাইসলারের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছেন ম্যাকিট, কাজেই পলিকে নিয়ে তার ভয় ছিল। কিন্তু ম্যাকিট স্বস্তি পেলেন যে তার রাত করে বাড়ি ফেরা নিয়ে কোনো অসুবিধা নেই পলির। ফ্যানিকে আঘাত দিতে চাইছিলেন না ম্যাকিট। ফ্যানি সিপিবি তৈরি করতে অনেক সাহায্য করেছে। ফ্যানিকে এর সাথে জড়াবার একটা কারণ ছিল। ম্যাকিটের ধারণা ছিল ফ্যানি তার প্রতি যৌন কারণে আসক্ত, আর ম্যাকিটেরও যে ফ্যানিকে চাই। অনেক ঢাকঢোল পিটিয়ে ক্রেস্টন বিশেষ বিক্রি সপ্তাহ শুরু হলো। মেহগনি কাঠের আসবাবে মোড়া কমার্শিয়াল ব্যাংকের বোর্ডরুমে মিটিং বসল। ঠিক হলো এক সুবিশাল বিক্রি সপ্তাহ পালন করে অ্যারনের চেন স্টোর আর দোকান একসাথে ক্রেস্টনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। মানুষ মাথা খাটিয়ে বাঁচে, তাই তার বড় মাথা চাই। চেষ্টা করে লাভ নেই, তোর মাথাতে দুটো উকুনের পেটও ভরবে না ভাই। তার মানে আসলে সব মানুষই বোকা। জীবনটা তো বড়ই ছোট, সব চালাকি তো হবে না শেখা। তাই করো এক ছোটখাটো ছক, বাকিদের ভেবে নাও বোকা। তারপরে আটো আরেকটা ফন্দি, গড়াবে তোমার চাকা। জীবন এক বড় রগর, কেউই নয় তেমন খারাপ। তাও থামে না হানাহানি, নিজের ভয় লুকোনো বড় চাপ। তাই ছুটে গিয়ে ভাগ্যকে ধরো, তবে বুঝে সুঝে ছুট দিও ভাই। ভাগ্যই পেছনে থাকছে পড়ে, সে খেয়াল কারোরই নাই। তাই এই বাঁচার তাগিদে সবাই লড়ছে প্রাণপণ। জীবনে নেই ভালো কিছু, নেই কোনো রং। কেউই বুঝছে না এসব আসলে এক মস্ত ভরং। মানুষের তথাকথিত লড়াইয়ের অসারতা নিয়ে গান। চারদিকে যুদ্ধ। এদিকে মিস্টার পিচামকেও মরিয়া হয়ে লড়তে হচ্ছে। এখন তার দিন রাত্রিরের লড়াই হলো এই জাহাজি ব্যবসার দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলার জন্য। সব শক্তি দিয়েই তিনি চেষ্টা করছেন তার সেই সংগঠিত ভিক্ষাবৃত্তির পেশায় ফিরে যেতে। মনে সবসময় ভয় একদিন হয়তো গিয়ে পড়ে থাকতে হবে ওই খোলা নর্দমায়। আমার থেকেও নিষ্ঠুর কুচুকরি কারো হাতে স্বীকার করে নিতে হবে চরম পরাজয়। তাই তিনি চেষ্টা করছেন তার ব্যবসা বাড়াতে। একদিন বাজারে ঠকে যাবার ভয়ে সে ব্যবসা বাড়াতে চাইছেন পিচাম। সে ব্যবসা নিজেই দাঁড়িয়ে আছে অন্যকে ঠকানোর ক্ষমতার মুনশিয়ানার উপর। নিজের অসুবিধা থেকেও কি করে দুপয়সা করতে হয় জানেন পিচাম। মাঝে মাঝে পিচাম কুকুরদের ঘরের পাশে দাঁড়িয়ে ফিউকুম্বির সাথে গল্প করেন। দেখে মনে হবে অনেক দিনের বন্ধু। প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতো না ফিউকুম্বি, তারপরে ধরতে পারল পিচাম আসলে তার সাথে কথা বলেনি না। পিচাম কথা বলে চলেন কুকুরদের লক্ষ্য করে। আমি কাগজে পড়ছিলাম, একদিন বলছিলেন পিচাম, আজকাল ভিখিরি বড্ড বেড়ে গেছে। হাস্যকর ব্যাপার, কয়েক মাইল পরপর তো একটার বেশি ভিখিরি দেখতে পাওয়া যায় না। আর যাকে দেখা যায় তাকেই আগে দেখা গিয়েছে। ভিখারিদের সংখ্যা হিসেব করলে তো মনে হবে দেশে কোনো দারিদ্র্যই নেই। আমি তো নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছি, গরিব লোকেরা গেল কোথায়? উত্তর হলো সব জায়গায়। ওরা নিজেদের ভিড়েই নিজেরা লুকিয়ে থাকে। অনেক বড় শহর আছে যেখানে শুধু ওরাই থাকে, কিন্তু সেখানেও এভাবেই লুকিয়ে থাকে কোনো সুন্দর জায়গায় ওদের পাওয়া যাবে না। খোলা রাস্তা ওরা পছন্দ করে না। বেশিরভাগ সময় ওরা কাজ করে। নিজেদের লুকিয়ে রাখার সব থেকে ভালো উপায় তো ওটাই। কেউ দেখতেই পাবে না যে ওরা খাবার কিনে খেতে পারছে না, ভুখা পেটে থাকছে। কারণ ওরা তো কোনো দোকানে কোনো কিছু কিনতে আসবেই না। সব বাড়ির পেছনের উঠোনে পড়ে থাকে গোটা দেশ আর কাতরায়। এদের শেষ হয়ে যাবার প্রক্রিয়া এমন যে তা বোঝাই যায় না। আর মরেও নামগোত্রহীনভাবে, সে কথা আলাদা। এরা শেষ হয়ে যায়, কিন্তু অনেক বছর ধরে চলে এই ব্যাপারটা। খুব কম পরিমাণে খাবার, তাও আবার বাসি বা পচা বা ভেজাল, রোগ জীবাণুতে ভরা ঘর, নিজেদের রিপুর দংশন, এসবে মানুষ শেষ হয় বটে, কিন্তু সময় লাগে প্রচুর। আসলে মানুষের সহ্য শক্তি অসীম। সে মরে তিলে তিলে আস্তে আস্তে। আর এই পুরো সময়টা জুড়ে চেহারা থাকে কিন্তু ঠিক মানুষের মতো। একদম শেষে গিয়ে তবে হার মানে আর পটকে যায়। এই পচে গলে যাবার প্রক্রিয়া এত অদ্ভুত যে এর ফলাফল যে কত ব্যাপক, এমনকি যে কোনো হিসেবের বাইরে, সেটা বোঝাই যায় না। আমি অনেকবার ভেবেছি এই দারিদ্র্য নিয়ে কি করা যায়, মানে সত্যিকারের দারিদ্র্য। দারুণ ব্যবসা ফাঁদা যেতে পারে, কিন্তু সম্ভব না। যেমন মনে করো এক মা তার অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে আর করুণ চোখে তাকিয়ে দেখছে ঘরের দেয়াল বেয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে।
এই যে করুণ চোখা মা তাকিয়ে আছে, এটাকে কিভাবে কাজে লাগাবে? এরকম মা অনেক আছে, শত শত, হাজারে হাজার। কিন্তু কি করবে তাদের নিয়ে? যুদ্ধক্ষেত্রে যেমন কন্ডাক্টেড ট্যুর বলা যায়, গরিবের বস্তিতে তো আর তা করা যায় না। বা ধরো তুমি একটা লোককে দেখলে যে নিজে বুঝে গেছে সে ফুরিয়ে গিয়েছে, আর তাই জীবন যুদ্ধ থেকে বাতিল। আর এই ফুরিয়ে যাওয়াটাও তার দোষ নয়, চারপাশে সবাই তাকে নিংড়ে একেবারে ছিবড়ে করে দিয়েছে। মানছি, এরকম একটা দৃশ্য দেখে চোখে জল আসবে, কিন্তু কাজে লাগাতে গেলে ব্যাপারটা যেভাবে প্রচার করা দরকার, লোকটা তো তা করবে না। কাজে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এসব একেবারেই ফালতু। এরকম আরও হাজার উপমা দেওয়া যায়। এরপর হঠাৎ যেন পিচাম কথা বলার উৎসাহ হারিয়ে ফেলতেন। হাত নেড়ে ফিউকুম্বিকে বুঝিয়ে দিতেন তার কাজে ফিরে যাবার সময় হয়েছে, আর চিন্তিত ও অস্থিরভাবে সেখান থেকে চলে যেতেন। কিংবা বলতেন, এই ভিক্ষে ব্যাপারটার মধ্যে অসাধারণ একটা কিছু আছে। আমিও প্রথমে ঠিক বিশ্বাস করতে পারিনি। পরে দেখলাম, লোকে যে ভয় থেকে অন্যের জিনিস নিয়ে নেয়, সেই একই ভয় থেকে দিতে বাধ্য হয়। জগতে দয়ামায়ের কোনো অভাব নেই, কিন্তু দয়ামায়া থাকলে বা না থাকলে তো আর খাবার গরম করার ব্যাপারে কোনো তফাৎ হবে না। এখন পরিষ্কার, মানুষ ভিখারিকে পয়সা দেবার আগে কেন কাছে এসে ভালো করে তার ক্ষতটা দেখে না? কেন দেখবে? তারা তো জানে যে ক্ষত আছে। সে ক্ষত তো তারাই আঘাত দিয়ে তৈরি করেছে। একটা লোক যখন ব্যবসা করে, তখন কোথাও একটা অন্য কোনো একটা লোক পথে বসে না? একটা লোক যখন তার পরিবারকে ভালো রাখে, তখন কি অন্য অনেক পরিবারকে নালায় গিয়ে দাঁড়াতে হয় না? কাজেই সবাই জানে, তাদের নিজেদের ভালো থাকার জন্য অনেক লোক কোথাও না কোথাও নোংরা কাপড়ে আস্তা কুড়েতে হামাগুড়ি দিচ্ছে। কাজেই মাত্র কটা পয়সার জন্য, যা তারা দেবেই ঠিক করেছে ভালো করে, আর তা দেখে নেবার কি আছে? কখনো হয়তো শুধু বললেন, এরকম ভেবো না আমি নিষ্ঠুর বলে আমার অন্ধদের কুকুরদের খেতে দেই না। আসলে যদি ওই কুকুরদের লোক খাতে পিতে দেখে, তাহলে ব্যবসার ক্ষতি হয়। আর একদিন পিচাম এমন একটা কথা বললেন যে ফিউকুম্বির হাসি খুশি মুখে চিন্তার ভাঁজ পড়ে গেল। তোমাকে দেখে মনে হয় তুমি বড্ড ভালো আছো। আমি আমার সব লোককে বলি, তাদের দেখে যেন সবসময় দুঃখী আর কপাল পোড়া মনে হয়। এরকম হতচ্ছাড়াদের সামনে থেকে ভাগাতে লোক সবসময় পয়সা বার করে দেয়। পিচাম যদি জানতেন অধস্তন ব্যক্তিদের সামনে এরকম আত্মকথন গভীর মানসিক বিকারের লক্ষণ, তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে যেতেন। কারণ সত্যিকারের অসুস্থ লোক তো আর দয়ার যোগ্য নন। সাদাম টরে জাহাজ কেনার টাকা জোগাড় করা খুবই কঠিন হয়ে উঠেছে। ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের মিলার তো 50,000 পাউন্ড আগাম দিতে অস্বীকার করে দিলেন। খদ্দেরদের চটাতে চান না, তাই তিনি ব্যাংকের মালিক 7 বছরের মেয়েটির প্রতি তার দায়িত্ব দেখালেন। তিনি অনেক বড় বড় চুক্তি করে ফেলেছেন ইতিমধ্যেই। তার মধ্যে ক্রেস্টনের সাথে চুক্তিও আছে। তিনি চুপি চুপি জানালেন। পিচামের হাতে টাকা নেই দেখে মিলার দৃশ্যত অবাক। দেখে যতটা মনে হচ্ছিল, আসলে তিনি অবাক হয়েছেন তার থেকে অনেক বেশি। এই ব্যাংকে পিচামের 10,000 পাউন্ড জমা আছে, কিন্তু সে টাকা ছুঁতে চান না তিনি। তাছাড়া সে টাকাতে কিছু হবেও না। এক অংশীদার ফিনি ঘোষণা করল, তার এখন অপারেশন না করালেই নয়। পরদিনই তিনি হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। তাকে নিরস্ত করার চেষ্টা করতে লাগলেন ইস্টম্যান, তবে তাতে কাজ হবে বলে মনে হলো না। আর ঠিক তখন নৌবহরের অফিসার হেল এক কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছেন। কক্স নিজে এলেন পিচামের কাছে। ইস্টম্যানকে আনতে লোক পাঠানো হলো, আর যতক্ষণ তিনি না আসছেন কক্স অপেক্ষা করতে লাগলেন লোহার দরজা দেওয়া পিচামের ছোট অফিস ঘরে। কক্স সব জানালেন। কিছুদিন আগে হেলকে ব্ল্যাকমেইল করে একটা কেউ চিঠি দেয়। তার স্ত্রীকে বছর 2 আগে পুলিশে ধরেছিল। এক সন্দেহজনক হোটেলে মহিলাকে পাওয়া যায় হেলেরই এক বন্ধুর সাথে। এই ব্ল্যাকমেইলের চিঠিতে রয়েছে, এই পত্রলেখকের কাছে হেলের সেই বন্ধুর ডায়েরি রয়েছে, এবং তাতে লেখা আছে হেল তার বন্ধুর সাথে তার পত্নীর প্রণয়ের কথা জানতেন। জেনেও তিনি কিছুই করেননি, এবং এখন হেল সেই বন্ধুর সাথে ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত। কক্স তীক্ষ্ণভাবে ইস্টম্যানের দিকে তাকালেন। সব কথা উনি আসলে ইস্টম্যানকেই বলছিলেন। ইস্টম্যান তার ব্যথিত মুখ ফেরালেন পিচামের দিকে। পিচামকে দেখে মনে হচ্ছিল তিনি খুব অসুস্থ। কত দিলে ডায়েরিটা পাওয়া যাবে? কক্সের দিকে না তাকিয়ে ভারাক্রান্ত গলায় প্রশ্ন করলেন পিচাম। 1,000, খুব সহজে বললেন কক্স। তাহলে তো ও সেটা পেয়েই গিয়েছে। এমটিসি তো ওকে 9,000 পাউন্ড দিয়েছে, বললেন ইস্টম্যান। শান্তভাবে কক্স বললেন, না, ও কিছুই পায়নি। ওর বইয়ের সব দামি দামি পোশাক চাই, নইলে ওনার কোনো বন্ধু থাকবে না, এমনকি হোটেলেও।
আর এমটিসি থেকে বাকি যা পেয়েছে তা যাবে তদন্ত ধামাচাপা দিতে। লোকটা সত্যি অভাগা। পিচাম জিজ্ঞেস করলেন, আর ধরুন ও যদি কিছু না দেয়? তাহলে আর কি, ওনাকে পদত্যাগ করতে হবে। যার সাথে ব্যবসার সম্পর্ক তার সাথে এই কেচ্ছা কেলেঙ্কারি এ তো হতে পারে না। বিপদের সময় হেলের আমার কথাই মনে হয়েছে। আমি ওর সবথেকে বড় বন্ধু। ও কোনো সাহায্য চায়নি। আমি বলেছি, তোমার বিপদ মানে আমার বিপদ, কাজেই বুঝতেই পারছেন আমাদের কিছু একটা করতে হবে। এইটুকু টাকার জন্য হেলের মতো একটা লোক শেষ হয়ে যাবে সেটা হতে দেওয়া যায় না। আমরা এই বিপর্যয় হতে দিতে পারি না। আমরা তো মানুষ। মানুষ হিসেবে আমাদের একটা কর্তব্য আছে। তবে তাছাড়াও আমাদের স্বার্থেও আমাদের ওকে সাহায্য করতেই হবে। কক্স বিদায় নিয়ে উঠে দাঁড়ালেন। একটু যেন ইতস্তত করে বললেন, মিস পলি কেমোনিক্স থেকে ফেরেনি, তাই না? বলতে বলতে গোঁফজোড়া পাকিয়ে নিয়েছেন। বেশ বেপরোয়া দেখাচ্ছে তাকে। না, হেড়ে গলায় জবাব দিলেন পিচাম। কক্সকে বলা হয়েছে পড়াশোনা শেষ করার জন্য পলি সুইজারল্যান্ডে গিয়েছে। এই মিথ্যেটা শক্তপোক্ত করার জন্য কেমোনিক্স থেকে মিথ্যে পিকচার পোস্টকার্ড আনিয়ে রাখবেন ভেবেছিলেন পিচাম। পরে সে চিন্তা বাতিল করেছেন। আগে হোক বা পরে কক্সকে তো সব বলতেই হবে, কিন্তু সেসব তিনি বলবেন সবকিছু ভালোভাবে মিটে যাবার পর। পলির কথা জিজ্ঞেস করতে কক্স কখনো ভোলেন না। পরে সোমবার কক্স আর হেলের সাথে সেই হামামে দেখা করার কথা পিচামের। এখন কক্স এমটিসির সাথে সব আলোচনা এই হামামেই করেন, আর সেটা করে শুধু সোমবারে। এর জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে কোনো আপত্তি নেই কক্সের। পিচামের আসার আধ ঘন্টা আগে সেখানে দেখা করলেন কক্স ও হেল। আস্তে আস্তে তারা পোশাক খুললেন। মোটাসোটা হেল বললেন, উইলিয়াম, তুমি জানো তোমার আর ইভলিনের মধ্যে সম্পর্ক হোক আমি কখনো চাইনি। প্রেম তো খুব করলে, মাঝের থেকে আমার বউ আর রাজ্যের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিলে। ও এখন এসব নিতে পারে না। মনে কোনো কষ্ট হলে কয়েকদিন তার জেদ চলে। আর ওর কিছু হলে আমারও ভালো লাগে না। ও আমার সোনা বউ। তারপর আবার ওই হোটেল। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? বেচারার গায়ে র্যাশ বেরিয়ে গিয়েছিল কিনা কে জানে। ওরকম হোটেলে 2 ঘন্টা অন্তর চাদর পাল্টায়, তার আগে নয়। ড্যাম তো হবেই। আর তার থেকেও বড় কথা হোটেল। ইভলিন একেবারে নরম হৃদয়ের মেয়ে। ওই হোটেলের চাদরে ও বোধহয় কিছু বিকৃত আনন্দ পেয়েছিল। এমনিতে কিন্তু ও একদম স্বাভাবিক। এই জন্যই তো ওকে এত ভালো লাগে। আমার সোনাটা। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। পরে কি হয়েছে এজন্য আমি ভাবছি, ভেবো না। কিন্তু এখন দেখো আমাকে নিজেকে কোথায় নামাতে হচ্ছে। ওই ব্যাপারীদের কাছে আমাকে 1000 পাউন্ডের জন্য হাত পাততে হচ্ছে। ঘেন্না লাগে এসব করতে। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমাকে ওদের সাথে কথা বলতে হবে কেন? ওরা তো বলতেই পারে, আমরা তোমার সাথে ব্যবসা করছি, তাই বলে তোমার ঘরের কেচ্ছা সাফ করার জন্য পয়সা দেব কেন? যাই হোক, আবার আমি যাই। আমি সরকারি আমলা, ভুলে যেও না। হ্যাঁ, আপনি সরকারি আমলা ভুলে যায়নি। তার দিকে তাকিয়ে উত্তর দিলেন কক্স। একটা টুলের ওপরে রাখা মোজা ঠিকমতো গুছিয়ে রাখতে রাখতে বললেন হেল, তবে ওই ব্যাটা গন তোমার ডায়েরি হাতে পেলে কি করে সেটা বার করতেই হবে। দুজনে এবার চড়ে বসলেন কাঠের অতিকায় দুটো গামলায়। হেলের গামলায় তার নির্দেশে দেয়া হয়েছে বিশেষ কাদা, আর কক্স স্নান করেছেন জড়িবুটি দেওয়া জলে। ভাবো একবার, কাদার মধ্যে শুয়ে ব্যথিত স্বরে বললেন হেল, আমাদের আপিসে কত সাবধানে আমাদের সৎ রাস্তায় চলতে হয়। আমরা অন্য কোনো রকম লেনদেন করতে পারি না। ইদানিংকালে আমাদের নৌবহরের আপিসে যা চলছে তা নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি গ্রেট ব্রিটেনকে তার বাইরে রাখতে চাই। ওসব ব্যাপারে আমি কিছু জানি না, আর একজন সাচ্চা ব্রিটিশ হিসেবে আমি ওসব জানতেও চাই না। কিন্তু দেখো, হের ভন বিসমার্ক জার্মানিতে কি করছেন। উনি মহান ব্যক্তি। উনি প্রচুর জমি দখল করেছেন এবং তার ফলে তার দেশের প্রভূত উপকার হয়েছে। মানুষ অনেক সময় আমাদের রাষ্ট্রনায়কদের ঠিকমতো বিচার করতে পারে না। সবাই দেখে তিনি কি করছেন আর নিন্দে করতে শুরু করে। কিন্তু তারা কি বোঝে কিছু? তারা বলে অমুক বা অমুক কূটনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল। কেন বলে? কারণ তারা শুধু বাইরেটা দেখতে পায়। এসব কথা হাস্যকর। যারা নিন্দে করে তারা জানে সে কাজটা করার ভেতরের কারণটা কি। যখন জার্মান কাইজার প্রেসিডেন্ট ক্রুগারকে তার পাঠালেন, তখন কোন শেয়ার চড়ল আর কোনটা পড়ল তা কি তুমি জানো? জানো না। অবশ্য শুধু কমিউনিস্টরা এসব প্রশ্ন করে। কিন্তু তোমাকে চুপি চুপি বলি, শুধু কমিউনিস্ট নয়, কূটনীতিকরাও করে। কথাটা একটু গোদাভাবে বলা হয়ে গেল, কিন্তু খুব ভুল নয়। আসল কথা হলো গোদাভাবে ভাবা শিখতে হবে। রাজনীতি হলো এক ব্যবসা, যা অব্যবসায়িক মনোভাব নিয়ে কার্যকর করা হয়। আর তাই খুব সাবধানে চলতে হয়
যাতে আমাদের নিজেদের গায়ে যেন কোনোভাবে কোনো দাগ না লাগে। যদি এই হোটেলের ব্যাপারটা কোনোভাবে জানাজানি হয়ে যায়, তাহলে নৌবহরের আপিস আমাকে গালাগাল দেবে, আবার অপমানও করবে। কতদিন যে আমি ন্যায়নিষ্ঠভাবে আমার কর্তব্য পালন করেছি তা তখন কেউ দেখবে না। কিন্তু আসলে তো আমি সৎ, তাই এই ব্যাপারীদের সাথে আমি মিশি কি করে? এ সময় পিচাম এসে ঢোকাতে কথায় বাধা পড়ল। ৩ ভদ্রলোক একসাথে স্নান করতে লাগলেন তুর্কি হামামে। এখন গা ঠান্ডা করার জন্য তারা খাটিয়ায় শুয়ে আছেন, মাথা রেখেছেন ভাঁজ করা ভিজে তোয়ালের ওপরে। পিচাম বলতে শুরু করলেন, কথা বলেছিলেন আস্তে আস্তে, অসুস্থ মানুষের মতো। তিনি সুস্থ ছিলেন এমনটা বলা যাবে না। আপনার সাথে লেনদেনে আমাদের বিশেষ কিছু লাভ হয়নি মিস্টার হেল। আমরা আশা করেছিলাম আপনি সরকারের হয়ে আমাদের কাছ থেকে জাহাজগুলো কিনতে পারবেন। এখন খবর পেয়েছি তা নয়। আপনার তেমন ক্ষমতা নেই। তার মানে আমাদের বিশাল ক্ষতি হতে চলেছে। হেল ঘরঘরে গলায় কিছু বললেন যা বোঝা গেল না। হেল শুয়েছেন টান হয়ে আর তার নিজের ফোলা বুকের ওপর বেটে বেটে মোটা হাত দিয়ে চাপড় মারছেন। পিচাম একই রকম কষ্ট করে কথা বলে চললেন। আমরা ব্যবসায়ী, কষ্ট করে টাকা রোজগার করতে হয় আমাদের। আপনি নিশ্চয়ই আপনার জীবনের সবকিছু করার চেষ্টা করে দেখেছেন। পিচাম এবার পাশ ফিরে রাষ্ট্রের সচিবের দিকে ফিরে শুলেন। হেল চুপ। তার অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছিল না। কক্স হেলকে পিচামের সামনে বিবস্ত্র অবস্থায় উপস্থাপন করে একটা বড় ভুল করেছে। এখন তাকে কোনো উচ্চপদস্থ সরকারি আমলা মনে হচ্ছে না। মনে হচ্ছে এক অতি স্থূল মাঝবয়সী বুদ্ধিহীন লোক। ভিখারির বন্ধু এ সময় কিছু একটা খেয়াল করলেন। পিচামের গলায় একটা পরিবর্তন এলো, সামান্য পরিবর্তন যা প্রায় ধরাই যায় না। কক্সের কাছে শুনলাম আপনার কিছু ঝামেলা চলছে, মানে ব্যক্তিগত, যার ফলে আপনি ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না। খারাপ লাগলো শুনে। তা আমরা যদি এই ঝামেলাটা মিটিয়ে দেই, তাহলে আপনার কাজকর্ম করতে কিছু সুবিধা হবে কি? খেল আবার ঘরঘরে গলায় কিছু বললেন। মনে মনে তিনি চাইছিলেন একবার কক্সের দিকে তাকাতে। যেমনটা তিনি আর কক্স ভেবেছিলেন, আলোচনা ঠিক তেমনভাবে চলছে না। পিচাম আবার বললেন, জানেন বোধহয় এই লোক নিয়ে যাবার জাহাজ কিনতে গিয়ে আমাদের হাত পুড়েছে। শুনে যা ভেবেছিলাম, কেনার পর দেখা গেছে জাহাজগুলো তেমন ভালো নয়। এও শুনছি এই জাহাজের ব্যাপারে আপনাকে হ্যাপা পোয়াতে হবে বলে আপনি ভয় পাচ্ছেন। আর একে ব্যক্তিগত ঝামেলা, তার উপর এসব হ্যাপা পোয়ানো কতটা কঠিন হবে বুঝতেই পারছি। এবার আমার একটা ব্যক্তিগত কথা বলি। এই কক্সকে আমি আমার জামাই করতে চাই। কক্স অলসভাবে পাশ ফিরলেন। হালকা বিস্ময় নিয়ে তাকালেন পিচামের দিকে। হঠাৎ মনে পড়ল পিচাম তার অফিসে বসে জিজ্ঞেস করেছিলেন তাকে এই জাহাজি ঝামেলা থেকে মুক্ত হতে হলে কক্সকে কত টাকা দিতে হবে। কথাটা তখন কক্সকে বেশ নাড়া দিয়েছিল, যদিও পরে সে কথা ভুলে গিয়েছিলেন। এদিকে পিচাম আবার কথা বলতে শুরু করেছেন। তবে আমরা ওই পুরনো জাহাজই চালিয়ে দেবার চেষ্টা করব। বাকি 2 ভদ্রলোক কিছু বললেন না কথা শুনে। এখন পিচাম জানেন যে এই পুরনো জাহাজ চালিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল বরাবর। কথা তিনি সাদামটনে জানতেন না। কর্কশভাবে হেসে উঠলেন কক্স। বাহ, বেশ বেশ, মাত্র কয়েক হাজার পাউন্ডের জন্য ওই বুড়ো জাহাজগুলোকে সরকারকে গছাতে চাইছেন, বললেন কক্স। পিচাম শুনলেন, কিছু বললেন না। তাই এটা কি এমটিসির সিদ্ধান্ত? আবার যেন হঠাৎ করে প্রশ্ন করলেন কক্স। না, বললেন পিচাম, এটা আমার সিদ্ধান্ত। কিছুক্ষণ পরে হেল কুয়াশা নিয়ে নালিশ জানাতে আরম্ভ করলেন। তার নালিশের সাথে পিচাম একমত। তৈরি হয়ে ওনারা ওখান থেকে বেরিয়ে এলেন। কক্স আর একটাও কথা বলেননি। অবশেষে প্রায় 1 মাস বৃথা হাতড়ানোর পর জোনাথন জেরেমিয়া পিচাম তার রাস্তা দেখতে পেলেন। যখন সেক্রেটারি অফ স্টেটের সাথে কথা শুরু করেছিলেন পিচাম, তখন পিচাম ভাবতে পারেননি যে একে কিছু দিয়ে তার বিনিময়ে কোনো সুবিধা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তিনি ঝানু ব্যবসায়ী। দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কিছু না নিয়ে কিছু দেওয়া যাবে না। দিতে যখন হবেই তখন পাবার চেষ্টা করবেন না কেন? তিনি এরকম মরিয়া একটা চেষ্টা করলেন বিনিময়ে কিছু পাবার। কোনো কিছু না পেয়ে শুধু টাকা দিয়ে দেবার মতো অপমান সহ্য করতে পারবেন না পিচাম। পিচাম জানেন যে তার এই ভাইটি বিপদে পড়েছেন আর এ সর্বনাশ আটকাতে হবে। কিন্তু তার তো একটা দাম আছে। তাই পিচাম দাবি করলেন যে হেল তার জীবন বীমা পিচামের হাতে তুলে দিন। ব্যাপারটা অনেকটা এরকম হলো, তিনি যেন এক ভিখারিকে বললেন বাগানে একটা গর্ত খোঁড়ার জন্য, যে গর্ত পর মুহূর্তে আরেক ভিখারি রুটির টুকরো দিয়ে ভরে দেবেন। হেলের নীরবতা পিচামকে উৎসাহিত করল। তিনি যা দেখার দেখতে পেলেন, কিন্তু ঠিক দেখেননি পিচাম। তিনি যা বুঝলেন সে পথে গেলে তার দুর্গতি আরও বাড়বে। সাদামটনে নতুন জাহাজ কিনতে গিয়ে ডুবতে বসেছিলেন পিচাম।
এখন বুঝেছেন সেগুলো সরকারকে দিতে হবে না, পুরনো ভাঙা জাহাজগুলো দিলেই চলবে। কক্স আর এই হেল এমটিসিকে ভালো মানুষ পেয়ে তাদেরকে যতটা সম্ভব নিংড়ে নিচ্ছেন। এই নতুন জাহাজ কেনা বা না কেনার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু সে যাই হোক, এমটিসিকে নতুন জাহাজের দাম দিতেই হবে, এটা এই দুজনে গোড়া থেকেই ঠিক করে রেখেছেন। আরেকটা জিনিস খেয়াল করে অবাক হয়ে গেলেন পিচাম। কক্স তাকে এর মধ্যে টেনে আনেননি। তার মানে তখন থেকেই কক্স তাকে শ্বশুর মশাই হিসেবেই দেখেছেন। এখন পিচামের একটাই ভয়, পলিকে পাবার জন্য কক্স ব্যস্ত না হয়ে পড়েন। কিন্তু সেরকম কোনো ব্যস্ততা দেখালেন না কক্স। কক্সের হাতে যখন পিচাম হেলের জন্য বরাদ্দ টাকাটা তুলে দিলেন, তখন বেশ ভয়ে ভয়ে তার কন্যার কথা তুললেন। কক্স প্রথমে কিছু বললেন না, তারপর জানালেন তিনি পলির সাথে সম্পর্ক নিজে তৈরি করতে চান। তিনি যেমন সেটা জেনে বুঝে পলি তাকে ভালোবাসুক, এই তার ইচ্ছে। এ ব্যাপারে পিচামের কিছু করার দরকার নেই। কক্সের জীবনের অনেক অন্ধকার দিক আছে, কিন্তু এই প্রথম তিনি আলোতে প্রবেশ করছেন। পলিকে পাওয়ার জন্য যে কোনো মাপের ত্যাগ স্বীকার করতে তার আপত্তি নেই। কক্স হলেন একেবারে যাকে বলে কথার ভরদাচ। ভাবলে হীনভাবে শুনলেন পিচাম, আর এই নিয়ে হাজারতম বার মনে মনে ঠিক করলেন পলি আর কক্সের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে। কক্সের কথা শুনে মনে হয় পলিকে নিয়ে সে বড় বেশি ভাবের জগতে রয়েছে। এসব ভাব বেশি দিন থাকে না, যা করার তাড়াতাড়ি করা দরকার। আর কক্স তো মেরিন ট্রান্সপোর্ট কোম্পানির সামনে বলেই দিয়েছে পিচামের টাকা নিতে তার কোনো অসুবিধে নেই। ওল্ড ওকি স্ট্রিটে এক দীর্ঘ আলোচনার পর স্থির হলো পলিকে ম্যাকিদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে আরেকবার। হয়তো ব্যবসার ব্যাপারে যে অসুবিধেতে পড়েছেন ম্যাকিড, সেসবের সমাধান করে দিলে পলিকে ছাড়িয়ে আনা যাবে। তখন মহা সেল চলছে। ম্যাকিড খবর পেলেন বিশাল সংখ্যায় ভিখারি একসাথে এসে তার দোকানগুলোর সামনে এসে জড়ো হয়েছেন। তারা সব জিনিসপত্র ওলটপালট করে দিচ্ছেন, আর তার সাথে চলছে উচ্চগ্রামে গালাগালি। প্রতি দোকানের সামনে 2 বা 3 করে ভিখারি দাঁড়িয়ে গিয়েছেন, আর দোকানে কি সব ভুসিমাল বিক্রি হচ্ছে তা নিয়ে চেঁচিয়ে আলোচনা করছেন তারা। খদ্দেরদের এসব দোকানে ঢুকতে গেলে এই ভিখারিদের ঠেলে সরিয়ে তবে ঢুকতে হবে। আর ভিখারিরা সবাই অসম্ভব নোংরা, কাজেই খদ্দেরা দোকানে না ঢুকেই চলে যাচ্ছেন। ম্যাকিড এদের চিনলেন, এরা সব তার শ্বশুরের পাঠানো লোক। একবার ভেবেছিলেন পুলিশ ডাকবেন, তারপর মনে হলো তার থেকে অন্য একটা রাস্তা কাজে দেবে বেশি। পরে শুক্রবার যখন খদ্দেরের ভিড় সব থেকে বেশি, তার সব দোকানের সামনে হাতে লেখা নোটিশ টাঙিয়ে দিলেন ম্যাকিড। এতে লেখা ছিল, এমনকি ভিখারিরাও এখানে চমৎকার সব জিনিস কিনতে পারেন। ব্যাপারটা কাগজে খবর হয়ে গেল, আর দোকান হয়ে পড়ল আগের থেকে অনেক বেশি জনপ্রিয়। আবার হার মানতে হলো পিচামকে। পিচামের যাবাই জানতেন তার সামনে অনেক বাধা রয়েছে, যা ঠেলে এগোতে হবে। পিচামও জানেন তার সামনেও বাধা আছে বেশ কয়েকটি। ম্যাকিদের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা অনুযায়ী নৌবহরের অফিসের বড় সাহেবের সাথে সেই মোলাকাত, যা হয়েছিল ওই হামামে, অনেক কাজ দেবে। এখন পিচামের চোখের সামনে শুধু একটা ছবি সব সময় ভাসছে, ওই ভাঙা সব জাহাজ বোঝাই হয়ে সৈন্যরা মাঝ দরিয়ায়, তারা দেশে ফিরছে। ভয়ঙ্কর ব্যাপার।